হ্যাঁ, পয়েন্টসটা বলতে চাই। আমি আপনার হলো ডক্টর ইউনূসের সময়ে শাসন আমল নিয়ে কথা হচ্ছিল। এর আগে স্যার বলছিলেন, আমরা বলছিলাম, আসিফ মাহমুদের দুর্নীতির কথা বলছিলাম। বিএনপি সরকার একটা ফাঁদের মধ্যে আছে। এই ফাঁদটা তারা মাপতে পারছে না, এই ফাঁদটা কতটুকু। এই ফাঁদটা একটা উপহার হিসেবে ডক্টর ইউনূস রেখে গেছে। এর মধ্যে ফাঁদটা রয়েছে রাজাকারদেরকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার অধিকার দিয়েছে। তারা ঘুরে বেড়াচ্ছে, বুক ফুলে চলে বেড়াচ্ছে এবং তারা প্রচার করছে ভালো লোকের শাসক। তারা ভালো লোকের শাসন, তারা ভালো লোক। এই সমাজে ধর্ষণের পথিকৃৎ যারা, তারা ধর্ষণ এই বাংলাদেশে উদ্বোধন করেছে এবং লক্ষ লক্ষ নারীকে তারা গর্ভবতী করেছে, ধর্ষণ করেছে, হত্যা করেছে, তারা বলছে ভালো লোকের শাসন। তো ডক্টর ইউনূসের উপহার এই রাজাকারদেরকে সংসদে গিয়ে তারা শহীদ পরিচয় দিচ্ছে, এই একটা উপহার। আর একটা উপহার, এই উপহার থেকে বাংলাদেশ আর মুক্তি পাবে না, বিএনপি মুক্তি পাবে না। এবং বিএনপিকে উপহার দিয়ে গেছেন যে ফাঁসি দড়ি থেকে, এই তো সেটাই বলছি, ওটার কথাই বলছি, সংসদে গিয়ে শহীদ। এই উপহার থেকে বিএনপি মুক্তি পাবে না, বাংলাদেশ মুক্তি পাবে না। বাংলাদেশকে দীর্ঘমেয়াদী এই রাজাকারদের ফাঁদে ফেলে রেখে গেছে ডক্টর ইউনূস এবং তাদেরকে সম্মানিত করছে, রাজাকার পরিচয়কে সম্মানিত করেছে। এবং আরেকটা ফাঁদ হলো এগুলো কৌশলে, যে দীর্ঘমেয়াদী বাংলাদেশকে ক্ষতি করার এক ছল হামের মাধ্যমে। এমন একটা কৌশলগত বিষয় যে এটা নিয়ে মানে মাসের পরে মাস সরকার পরিবেশনিতে থাকবে, বিক্ষোভ হবে, আন্দোলন হবে এবং সরকার একটা বিচ্যুতিতে পড়বে, এইটা হামের মাধ্যমে। তৃতীয় হলো জুলাই সনদ নামে একটা রাষ্ট্রদ্রোহিতার দলিল রেখে গেছে। রাষ্ট্রদ্রোহিতার দলিল দেখেন, আমি আপনাকে বলি, আমাদের এখানে একটা মুদ্রা আছে, টাকা নাম, ঠিক আছে? যদি গোপালগঞ্জের মানুষ মনে করে আমরা টাকায় লেনদেন করবো না, আমরা একটা মুদ্রা লেনদেন করবো, এটার নাম হবে ফাঁকা, ঠিক আছে? ওইটা মুদ্রাটা রাষ্ট্রদ্রোহিতা হবে না? তেমনি আমাদের শাসনতন্ত্রের নাম হলো সংবিধান। এই শাসনতন্ত্রের আদলে আপনি জুলাই সনদ নামে একটা শাসনতন্ত্র বানাচ্ছেন, যেটাকে বলছেন এটাকে আদালত প্রশ্ন করতে পারবে না, এটাকে সংসদ প্রশ্ন করতে পারবে না এবং এটা সব কিছুর বাপ। এই যে বাপ বানায় গেলেন, এইটা একটা রাষ্ট্রদ্রোহিতা। এই রাষ্ট্রদ্রোহিতা ডক্টর ইউনূস রাইখে গেছে। আরেকটা হলো মব শিশুদেরকে প্রচুর পরিমাণে অর্থ দিয়ে ক্ষমতায়ন করে গেছে এবং এরা প্রত্যেকটা সময় দেশকে ডিস্টার্ব করবে, রাজনীতিতে ডিস্টার্ব করবে, মানুষকে বিরক্ত তিক্তের কারণ হবে। শাহবাগ, প্রেস ক্লাব, বিভিন্ন জায়গায় এরা চিল্লাচিল্লি করবে। ওইখানে দুটো হাসপাতাল আছে শাহবাগে, হাসপাতালের রুগীগুলো কান ফেটে গেল নাকি মরল, কোনো যায় আসে না। এটা ডক্টর ইউনূস উপহার দিয়ে গেছে। আরেকটা শেষ উপহার হলো সারা দেশের অনেক যোগ্য মানুষকে চাকরিচ্যুত করেছে। অনেক প্রিন্সিপাল, অনেক অধ্যক্ষ, অনেক ডক্টর, তাদেরকে ওএসডি করে বিভিন্নভাবে হয়রানির শিকার করে হচ্ছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, যোগ্যতা এটা হলো এমনি এমনি হয় না, মানুষের চুল এমনি এমনি পাকে না। আমার একটা স্যার বলেছিলেন যে তুমি যখন বিপদে পড়বা 3 মাথার কাছে যাও। 3 মাথা হলো 2 হাঁটুকে 2 মাথা বসে, আর মাথাটা যখন বয়সে ঝুলে পড়ে 3টা মাথা পাশাপাশি হয়ে যায়, বলতে 3 মাথার কাছে যাও। এই 3 মাথা তোমাকে সঠিক পরামর্শ দেবে বিপদের সময়। সুতরাং যে মানুষগুলো তার ক্যারিয়ার যোগ্যতা দিয়ে, সে হতে পারে আওয়ামী লীগের রাজনীতি করছে, যোগ্যতা অর্জন করছে এতদিন ধরে, সেই মানুষগুলো পুরো ফিল্ড থেকে সরাই দিয়ে আপনি রাষ্ট্রের সেবা করবেন, জনগণের সেবা করবেন, এটা অসম্ভব। দেখেন, যে কাজে এক্সপার্ট অন্য কাজে হবে না। একটা ব্যবসায়ী না এইরকম ব্যক্তিকে যদি আপনি 1000 কোটি টাকা দিয়ে বলেন ব্যবসা করো, ব্যবসা করতে পারবে না। যেই ব্যক্তিটা 20,000 কোটি টাকা ঋণ খেলাপি হয়েছে বা ব্যবসায়ী, মনে রাখতে হবে সেও 1 লক্ষ মানুষের কর্মসংস্থান করে। ব্যবসা করতে হলে তাকে দিয়েই করাতে হবে, সে ঋণ খেলাপি হলেও করতে হবে। এই জায়গাগুলো ধ্বংস করে গেছে, যে কারণে আজকে বিএনপিকে 60,000 কোটি টাকা নতুন করে বরাদ্দ দিতে হচ্ছে সেই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য। একটা বিষয় আপনার নজরে একটু আনতে চাই। গতকাল আইনমন্ত্রীর বাসার সামনে গিয়ে এনসিপির নেতারা বলতে থাকেন, একটি স্লোগান দিচ্ছিলেন, আপনি নিশ্চয়ই জানেন যে আইনমন্ত্রী দেখা যায় আইসে তোর বাপেরা, এরকম একটি স্লোগান দেওয়া হচ্ছে। এই যে স্লোগানের ভাষাগুলো আসলে এত অশ্রদ্ধ, অশ্লীল কেন হচ্ছে? জি, যে আইনমন্ত্রী দেখে যায় আইসে তোর বাপেরা, প্রথমে তো এই ধরনের স্লোগান যারা দেয় তারা হলো বেয়াদব, এবং এই বেয়াদবির উদ্বোধন করেছে হাদি। মারা গেছেন উনি, কথা বলা উচিত না। উনি যে ভাষায় বলেছেন যে একটা জেলার শাওয়া ছেড়ে ফেলবেন, এই যে ভাষা, এই ভাষাটা স্পষ্টভাবে বলা দরকার। অনেকে বলে নারীর গোপনাঙ্গ ছেঁড়া, বিভিন্নভাবে বলে যে খারাপ উচ্চারণ করছে, না, সে এই বাক্যই কোরআন কোট করেছে। এই যে খারাপ উচ্চারণ, এই যে উদ্বোধন করে গেলেন এবং সেই লোককে যে কাজী নজরুল ইসলামের পাশে কবর দেওয়া হলো, এইটাই একটা মারাত্মক খারাপ কাজ হয়েছে। এবং সে আরও কি বলেছে যে
আমাদের মুক্তিযুদ্ধ হলো ভারতের ষড়যন্ত্র। এই যে ইতিহাস বিকৃতি করা, এই যে খারাপ শব্দ উচ্চারণ করা, এবং এই যে বাপ মা তুলে গালি দেওয়া, এবং প্রত্যেকটা মুহূর্তে আমি এই গত কয়েকদিন দেখেছি যে এরা যারা গালিগালাজ করে অনলাইনে প্রত্যেকে হাদিস ছবি দেওয়া, এবং এখন নতুন করে শুরু করছে এই গালিগালাজ দেওয়া। আপনার হলো সে ধর্ষণীয় শিকার হলো, নামটা কি, রামিসার ছবি দেওয়া আইডি থেকে পুরুষ নামের আইডিগুলো মানুষকে গালিগালাজ করতেছে, মনে হচ্ছে রামিসাই গালিগালাজ করতেছে। এবং এরা আরও নোংরামি কী করে, যখন আয়াতুল্লাহ খামেনি মারা গেল, যে খামেনি সাহেব মারা গেল, তখন খামেনির ছবি দিয়ে এই মানুষকে গালিগালাজ করতেছিল। এই জামাত শিবিরের বট বাহিনী এই যে নোংরা আচরণ, নোংরা ভাষা, এবং এরা আসলে জেনেটিক্যালি এটা পেয়েছে। এদের পূর্বপুরুষরা ছিল রাজাকার। এই রাজাকাররা কারা ছিল? রাজাকাররা ছিল সবচেয়ে সমাজের ছোট লোক এবং গরিব মানুষগুলো ছিল রাজাকার, এবং ওই রাজাকারগুলো সামান্য কিছু মাসিক টাকা পাওয়ার জন্য এইখানে গিয়ে রাজাকারের নাম লাগাইছে। এরপরে সে তারা চেয়ারম্যানের বাড়ি হামলা করেছে, মেম্বারের বাড়ি হামলা করেছে, সমাজপতির বাড়িতে হামলা করেছে, সমাজের পঞ্চায়েতের প্রধানের বাড়িতে হামলা করেছে, হামলা করে করে জায়গায় জায়গায় নিয়ন্ত্রণ নিয়েছে। সেই ছোট লোকগুলো যারা ওই সময় অর্থবিত্তের মালিক হয়েছিল, তারা আজকে বড় হয়ে গেছে, তারা বড় লোক হয়েছে, কিন্তু মুখের ভাষাটা এখনো বদলেনি। অনেকে তো মানে অনেকে বলতে অনেকে মানে অনেক ইনকিলাব মঞ্চের অনেকে বলছেন যে হাদিকে যেখানে সমাহিত করা হয়েছে তার কারণেই অনেকে জানতে পারছেন যে কাজী নজরুল ইসলামের কবর ওখানে আছেন। ইনকিলাব মঞ্চ সাইলেন্ট হয়ে গেল কেন বলেন তো? হাদির ভাইয়ের একটা বক্তব্য, আমি একটা লেখা লিখব যেখানে হাদি হত্যার রহস্য লেখা আছে, এবং সেই লেখাটা লিখলে ইনকিলাব মঞ্চের অনেকে মন খারাপ করবে। এই যে লাইনটা এনে দিল, তার মানে আমরা না যা বুঝি বা না বুঝি, যে ব্যক্তি খুন হয় তার পরিবারের সদস্যরা বাতাসের গন্ধ পায় কে খুন করেছে, কে শত্রু। তারা পরিবেশটাকে উপলব্ধি করতে পারে যে অমুক মনে হয় খুন করেছে। সেই উপলব্ধি থেকে হাদির ভাই এটা দিয়েছে। ভাই, ইনকিলাব মঞ্চের লোকেরা হাদিকে হত্যা করেছে বা না করেছে সেটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো আমাদের জানার অধিকার রয়েছে। একটা নিউজ হয়েছিল, জামাতি ইসলামের কোন নেতার ছেলে হাদির খুনিকে হাদির সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন। আমাদের এইটা জানা জরুরি। সে হয়তোবা খুনের সঙ্গে জড়িত না, কিন্তু বাট আমরা জেনে থাকলাম যে জামাতের অমুক নেতার ছেলে এইটুকু অ্যাড্রেস করেছিলেন হাদিকে। এটা জানা দরকার আমাদের। এবং আরেকটা বিষয় হলো যে আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের ঘটনার ক্ষেত্রে ক্রাইমের ক্ষেত্রে আইনের ভাষায় যেটা করা হয় যে এই ঘটনায় লাভবান কে হচ্ছে। হাদি হত্যার ঘটনায় আওয়ামী লীগ লুজার হয়েছে, হাদি হত্যার ঘটনায় বিএনপি লুজার হয়েছে। তাহলে এই ঘটনায় এটাতে বেনিফিশিয়ারি কারা? এই ঘটনায় একমাত্র বেনিফিশিয়ারি জামাত শিবির, তারা এটাতে বেনিফিশিয়ারি। এই ঘটনায় বেনিফিশিয়ারি ইনকিলাব মঞ্চ নিজে, এবং 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 তারা হাদি তো মারা যাওয়ার আগে সে সন্দেহ পোষণ করেছে যে তার আশেপাশের মানুষটাই তাকে হত্যা করতে পারে, কিন্তু সে কিন্তু পোষণ করে গেছে, ঠিক আছে। এবং এই পুরা বিষয়টাকে আর কি হচ্ছে, জামাতের তো কোনো ফুল দেওয়ার জায়গা নাই, ওরা তো আর রাজাকারদের কবরে গিয়ে ফুল দেবে না। এটাই ওদের, যেমন বিএনপি হলো শহীদ জিয়াউর রহমান এখানে ফুল দেয়, বেগম জিয়ার কবরে ফুল দেয়, তারপরে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর কবরে ফুল দেয়, চার বুদ্ধিজীবীর কবরে ফুল দেয়। জামাত ফুল দিবে কোথায়? জামাত ফুল দেওয়ার জায়গা পায়ে গেছে, এটা হলো হাদির কবর, ঠিক আছে। এই জন্য এটাকে তারা আশ্রয় করে এটাকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে ফেলেছে। এনসিপির যে ছেলেপেলে আছে, এটা যতটা কাজে তার চেয়ে বেশি ফাপড়বাজ বেশি, এবং এরা সবসময় ভীতু একটা গোষ্ঠী। এদের ভয় পাওয়ার প্রবণতা আমরা দেখেছি। গোপালগঞ্জ যখন গিয়েছে, এপিসিতে করে পালিয়েছে, এবং গতকালকে পুলিশের গাড়িতে করে পালালো। এবং এরা যখনই শেখ হাসিনার সরকারের সময়ে একটু ভয় পেয়েছে, সঙ্গে সঙ্গে শেখ হাসিনার সঙ্গে আপোষ করেছে, একটা পাশায় বাড়ি দিয়েছে, সঙ্গে সঙ্গে বলতেছে যে না, আন্দোলন চলবে না। আবার একটু রিল্যাক্স দিচ্ছে, তখন আবার আন্দোলন চলছে। তো এইরকমভাবে এটার রাজনৈতিক পরিচয়। এখানে সহজাত যারা দীর্ঘদিন রাজনীতি করে আসছে, তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস আছে বা নির্যাতন সহ্য ক্ষমতা আছে, যেটা এনসিপির ছেলেপেলেদের মধ্যে নাই। ওদের দিকে কেউ ডিম ছুড়লেও কান্নাকাটি করে, ঠিক আছে। এবং ডিম যে ছুটছে দেখেন, ওই ছেলেকে তারা কী পরিমাণ হন্যে হয়ে মারার চেষ্টা করলো। হ্যাঁ, ডিম সাধারণ মানুষ ছুটতে পারে, ডিম ছুলে তাকে কি মারতে করে মেরে ফেলতে হবে? এবং ওরা অস্ত্র বের করছে, মারার চেষ্টা করছে, সব কিছু মিলায়। এবং ওরা যে বলছে না
যে ওদের চেয়ে মানে কেউ হতে পারবে না, ঠিক আছে। তো এই জায়গা থেকে ওদের হুমকি ধামকি কিছু না, বেসিক্যালি ওরা এখনো বিছনায় প্রসাব করাই ছাড়েনি। তো আর মানুষকে হুমকি দেবে, মানে দেশ কি চালিয়েছে, দেশ কি চালিয়েছে। মীর শাহ আলম ভাই কি বললো যে সচিবের সাইন ছাড়া সে হলো প্রকল্প অনুমোদন দিয়েছে। সে যে ব্যাখ্যা দিচ্ছে সচিব না থাকলে অতিরিক্ত সচিব বিভিন্ন তেনা বেনা পেঁচাচ্ছে, তার মানে তার বক্তব্যের মধ্যে দিয়ে সে স্বীকার করে নিচ্ছে এরকম একটা ঘটনা ঘটেছে। এবং সত্যিকারের অর্থে এদের দুর্নীতিগুলো যদি এদের দপ্তর থেকে প্রকাশ করা হয় তাহলে এরা রাস্তাঘাটে চলতে পারবে না। এদের কাপড় খুলে নেবে, এদের দিকে জুতা মারবে মানুষ এবং এদেরকে টানা হেঁচড়া করবে রাস্তা। দেখুন, জুলাই নামে যদি কোনো জাদুঘর বা স্মৃতিকাতর জিনিস থাকে, সেটা আমাদের জাতীয় জাদুঘরের একটা রুম, 200 স্কোয়ার ফিটের একটা রুম যথেষ্ট, ঠিক আছে। জাতীয় জাদুঘরের চেয়ে না হলেও কয়েক গুণ বড় হলো গণভবনের এরিয়া। এবং গণভবন আসলে কি, গণভবন হলো রাষ্ট্রের প্রধানের আপনার হলো স্থান, এবং সেটাতে নকশা আছে যেটা পাবলিক হওয়া উচিত না, সেটা সিক্রেসি আছে, গোপনীয়তা আছে, বিভিন্ন ধরনের রুট আছে। সেই জিনিসগুলো জনগণের জানা উচিত না বা বিদেশি শক্তিতে জানা উচিত না। এটাকে পাবলিক করে দিয়ে আমাদের রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাপনা কেমন রাষ্ট্রের প্রধানের সেটাকে এক্সপ্লোর করে দেওয়া হচ্ছে। এবং এই যে জুলাই জাদুঘর, তো এতখানি জায়গার উপর অপচয়, আরেকটা এই ধরনের বাড়ি বানাতে আরও টাকা লাগবে প্রধানমন্ত্রীদের জন্য, সেই টাকার অপচয়। শুধু তাই না, তারা যেটা এজেন্ডা নিয়ে কাজ করেছিল যে মুক্তিযুদ্ধের যেরকম একটা স্মৃতি এবং আবয়ব, মানুষ যেরকম স্মৃতিসৌধে ফুল দেয়, শহীদ মিনারে ফুল দেয়, এদের মানুষের চিন্তাগত একটা কেন্দ্রীভূত জায়গা, এই জায়গাটাকে তারা এই জায়গাটাকে ডিস্ট্রয় করে জাদুঘর হলো একটা বাড়ির মধ্যে সেগুন বাগিচার একটা ছোট, আর এটা নিয়ে বিশাল একটা মানে অবকাঠামোর মধ্যে। আমি একটু বলি, মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে যেরকম মানুষ শ্রদ্ধা এবং ভক্তি প্রদর্শন করে আমাদের ভাষা আন্দোলন, তারা চাচ্ছে যে এইটাকে রিপ্লেস করে প্রত্যেক জেলায় জেলায় জুলাই খুঁটি বানিয়ে দিয়েছে, জুলাই জাদুঘর বানিয়ে দিয়েছে। মানুষ এখন থেকে ওই স্মৃতিসৌধে ফুল দেওয়ার পরিবর্তে এই খুঁটিতে গিয়ে ফুল দেবে, ঠিক আছে। কিন্তু বাস্তবতা যেটা হচ্ছে, এখানে গিয়ে কুকুর প্রস্রাব করতেছে, এখানে গিয়ে ডাস্টবিন হচ্ছে, এখানে গিয়ে আপনার ফকির ভিক্ষুকরা বসে আছে, যেটার অপরিচর্যা হচ্ছে। প্রত্যেকটা জেলায় যে জুলাই খুঁটি নামে খুঁটি বানিয়েছে, এটার উদ্দেশ্য, এটার মাহাত্ম্য একটা মানে বিধ্বংসী, আমাদের মুক্তিযুদ্ধকে চাপা দেওয়ার একটা বিধ্বংসী একটা পরিকল্পনা। শুধুমাত্র জুলাইকে সম্মান করবে বা করবে না সেটা পরের বিষয়, কিন্তু যেহেতু এইটা আমাদের জাতীয় চিন্তা ও চেতনাকে চাপা দেওয়ার উদ্দেশ্যে বানানো হয়েছে, তাই সমস্ত জুলাই খুঁটি অপসারণ করতে হবে। অনেক ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আসিফ, হাসনাত, সার্জিস, ব্যারিস্টার ফুয়াদরা যে লুটপাটটা করেছে, এটা তাদের নির্বাচনকে সামনে রেখে তারা নির্বাচন করবে, সে এলাকায় বরাদ্দ নিয়ে বড় ভাব দেখাবে এইরকম। তো এরকম করতে গিয়ে যেটা করেছে, 2,12,000 কোটি টাকার একটা বরাদ্দ ছিল, উন্নয়ন বরাদ্দ, তার মধ্যে 42% বরাদ্দ নিয়ে গেছিল চট্টগ্রাম বিভাগে, এবং সবচেয়ে কম বরাদ্দ ছিল ময়মনসিংহ বিভাগে, 0.17%। মানে যেখানে একটা চট্টগ্রাম বিভাগে দিচ্ছে হলো 42%, আর ময়মনসিংহে দিচ্ছে হলো 0.17%, 1% কম। এবং রাজশাহী বিভাগে বরাদ্দ ছিল 1.38%, এবং রংপুর বিভাগে বরাদ্দ ছিল 2.4%, বরিশাল বিভাগে 0.86%। এরা দায়িত্ব পেয়ে কীরকম জোচ্চুরি করেছে। মীর শাহ আলম ভাই যেটা দেখাইছে না, ওইটা আমরা বলি না যে বরফের শিল্প বা পানির নিচে থাকে আর সামান্য একটু দেখা যায়। তো এদের বাটপাড়ি, চুরি এবং প্রতারণা, এবং এটা হলো জাতিগতভাবে মানে হলো ডিপ্রাইভ করা হয়েছে। রংপুরের মানুষকে ডিপ্রাইভ করা হয়েছে, বরিশালের মানুষকে ডিপ্রাইভ করা হয়েছে, ময়মনসিংহের মানুষকে, গাইবান্ধার মানুষকে, তারপরে হলো বগুড়ার মানুষ, সারা দেশেই। এবং উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রেও ডক্টর ইউনূস তার ভাই, ভাতিজা, বন্ধু, বান্ধবী, গার্লফ্রেন্ড তাদেরকে নিয়ে দিচ্ছে। এই যে নূরজাহান বেগম, সবাই বলা বলি করতেছে যে হলো ডক্টর ইউনূস হলো শাহজাহান, আর নূরজাহান হলো নূরজাহান, আর শাহজাহান এবং নূরজাহান ঐতিহাসিক বিষয়। এবং নূরজাহানের বাসায় যখন যাচ্ছে হামিদ টিকার বিষয়ে জিজ্ঞাসা করতে, তখন সে দুর্ব্যবহার করছে সাংবাদিকের সঙ্গে, ঠিক আছে। আমি তো মনে করি শেখ হাসিনার বিচার তো হবেই, সে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। আমরা একটা কথা শুনি না যে আপনার হলো যে নুন বাটে তার হাতেও নুন লাগে, মানে হলুদ বাটে তার হাতে। তো রাজনীতিবিদরা তারা হলো রাষ্ট্রের উন্নয়ন বরাদ্দ সহ বিভিন্ন বরাদ্দ বন্টন করে তার নিজ এলাকায় নেবে, স্বাভাবিক, ঠিক আছে। কিন্তু নূরজাহান বেগমরা কিন্তু এই ধরনের অপরাধী, যতটুকু অপরাধী, তার চেয়ে বড় অপরাধী হলো
তার চেয়ে বড় অপরাধী হলো শিশু হত্যার সঙ্গে। শিশু হত্যার জন্য নূরজাহান বেগমকে কতবার ফাঁসি দেওয়া উচিত বলেন? ডক্টর ইউনূসকে কতবার ফাঁসি দেওয়া উচিত এই শিশু হত্যার জন্য? শিশুর সংখ্যা কত? আমরা শুনছিলাম 400, এখন মনে হয় এখন 500, 500-র উপরে 500-র উপরে গেছে, 500-র উপরে গেছে। আজকে বলতেছে না বিএনপি খুব কমফোর্ট মুডে আছে যে শিশু হত্যা, ও আচ্ছা এটা তো ডক্টর ইউনূসের গাফিলতি, সো তাদের গায়ে লাগতেছে না, তাদের দোষ না। কিন্তু যখন একটা রাজনৈতিক দলের ফ্রেমিংটা হয় এক যুগে বা 2 যুগে বা 3 যুগে, ওই ফ্রেমিংয়ের সময় বলবে যে 2026 সালে এতগুলো শিশু হামে মারা গেছে এবং তারেক রহমান বসে বসে দেখেছে। ঠিক আছে, এই ফ্রেমিংটাই হবে। এবং এই ফ্রেমিংটা কে করবে? এই নাসিরউদ্দিন পাটোয়ারি যখন চুল পাকবে, এই আসিফ মাহমুদ যখন চুল পাকবে, তখন মাথাটা ঝুঁকায় ঝুঁকায় বলবে তোমার সময়ে 500 শিশু মারা গেছিল। বলবে না এইভাবে বলবে। তাহলে তাহলে তারেক রহমান তার মেয়ের জন্য একটা বিভৎস অধ্যায় রেখে গেলেন। তার মেয়ে যখন প্রধানমন্ত্রী হবে, তার মেয়ে যখন প্রাইম মিনিস্টার হবে, তখন তার মেয়েকে এইভাবে মাথা ঝুঁকায় এই নাসির এই পাটোয়ারি এই হাসপাতালটা বলবে তোমার বাবার সময় এতজন শিশু মারা গেছে। কিন্তু এটা বলার সুযোগ আছে কিনা? কারণ দলিল তো আছে। কেন সুযোগ নাই? এটা আসলে সূত্রপাত কোথা থেকে হয়েছিল? এটা দলিল সূত্রপাত তো পরে। প্রথম কথা হলো আপনি আপনার সময় দুর্ঘটনা ঘটতেছে, আপনি 1 নাম্বার আপনার রেসপন্সিবিলিটি, আপনি এটা ম্যানেজ করবেন। আর দ্বিতীয় রেসপন্সিবিলিটি এটার জন্য যে দায়ী তাকে খুঁজে বের করবেন। আপনি ম্যানেজ শেষ হলে আপনি হলো দায়ী ব্যক্তিদের ধরবেন, এর তো কোনো কথা না। এটা কোনো তো বয়ান হতে পারে না। আমাদের সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে আগে আমরা সংকট মোকাবেলা করি, তারপরে দোষীদের বিরুদ্ধে তদন্ত হবে। ঠিক একইভাবে আপনি আবার বয়ান দিচ্ছেন, কি বয়ান? যে হত্যা করার ইন্টেনশন থেকে টিকায় গাফিলতি করেনি অন্তর্বর্তীকালীন সরকার। নিজেরা যদি বলে দেয় তাহলে বিচার কই থেকে হবে? এটা যদি সরকারের পক্ষ থেকে বলা হয় হত্যা করার প্রবণতা ছিল না, হ্যাঁ, যেটাকে মিন্স রিয়া না কি বলে স্যার আইনের ভাষায়, যে হ্যাঁ সেটা এই প্রবণতা ছিল না, আপনি আগেই তদন্তের আগে তাহলে বলে দিলেন যে এটাতে মিন্স রিয়া ছিল না, কিভাবে বুঝবেন? ইউনিসেফ তো বলতেছে তাকে বারবার নোটিশ করা হয়েছে, 5বার বলতেছে, কোথাও বলতেছে 6 বার, আবার হলো এগুলো তো অফিসিয়াল 5-6 বার বলছে, কিন্তু আনঅফিসিয়াল, হ্যাঁ ন্যাশনাল চ্যানেলে হ্যাঁ, কিন্তু আনঅফিসিয়ালি তো তারা তাদের সবসময় তৎপরতা ছিল। এবং ইউনিসেফ এটা কেন করে আমি বলি, রোগটা আসলে এক জায়গায় শুরু হলেও এক জায়গায় থাকে না, এটা ন্যাশন ওয়াইড হয় এক সময়, তারপরে পার্শ্ববর্তী দেশে যায়। এই জন্য ইউনিসেফের কনসার্ন থাকে কোনো একটা দেশে এই ধরনের দুর্ঘটনা ঘটলে তারা এটাকে টাইট দিয়ে রাখে। আমাদের এটা একটা মানে এটা কতটুকু নিয়ন্ত্রণে রাখতে হবে আমি বলি যে মানে হাম হবে অসতর্কতা থেকে হবে, কিন্তু এটাকে মোকাবেলা করা যায় কখন? যখন আপনার হলো 95% বা 90% শিশুকে টিকার আওতায় নিয়ে আসবেন, তখন বাকিগুলোকে আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। কিন্তু যখন এটা 50%-এর নিচে নামায় নিয়ে আসবেন বা 60% নিয়ে আসবেন, তখন এই হামটা শুধু শিশুদের মধ্যে থাকবে না, এটা বড়দের মধ্যে থাকবে। এবং যেই বয়সে হাম হওয়ার কথা না, সদ্য জন্ম নেওয়া শিশু, মায়ের দুধের কারণে। এবং সবচেয়ে খারাপ লাগছে যেটা, যে নিজেরা কিছু করতে পারে না, দোষ দিচ্ছে এখন মেয়েদের, কি মায়ের দুধ ঠিক মতো খাওয়ানো হচ্ছে না, এই জন্য হাম হচ্ছে। দেখেন এটা কিন্তু মানে নারীদেরকে কীভাবে ব্লেমিং করা হচ্ছে, এই জিনিসটা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে প্রথম করা হয়েছে। ওরা এতটুকু নারী বিদ্বেষী যে এখানে সমাজ আমরা পারতেছি না এটা ম্যানেজ করতে, দিয়ে দিলাম মায়ের দোষটা। ঠিক আছে, মা দুধ খাওয়াচ্ছে না, আরে ভাই বাংলাদেশের মেজরিটি মায় দুধ খাওয়ায়, আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক দেশে দুধ খাওয়ায় না, কৃত্রিম দুধ খাওয়ায়, কিন্তু আমাদের দেশে প্রত্যেকটা নারী তার সন্তানকে মায়ের দুধ খাওয়ায়। সেটা কোটিপতির স্ত্রীও দুধ খাওয়ায় এবং তার দুধ মানে তার আমার সন্তান যখন জন্ম হয় তখন ডাক্তার বলছে 4 দিন মানে বুকে দুধ আসছিল না, তো বলতেছে না, সন্তান এবং মায়ের ইন্টারেকশনেই বুকে দুধ আসবে, আপনি আরও ওয়েট করেন এবং শেষ পর্যন্ত সাকসেসফুলি বুকে দুধ পেয়েছে সে। ঠিক আছে, তো আমাদের ডাক্তাররাও সচেতন, মায়ের দুধ খাওয়াতে হবে। এই যে মাদেরকে ব্লেমিং করা হলো, এইটা আমি বলবো যে নপুংসুতা, নিজে পারছে না নারীদের উপর দোষ দিয়ে দাও। ঠিক আছে, এইটা কিন্তু HIV রোগের ক্ষেত্রেও এরকম দেখা গেছে, আমাদের সমাজে HIV আক্রান্ত হলেই নারীদেরকে ব্লেমিং করা হয়, এই মহিলার জন্য এরকম, এবং তাকে মারপিট, বাড়ি থেকে বের করে দেওয়া, সমাজ থেকে বের করে দেওয়া। অথচ নারীরা যতটুকু বহির্গামী তার চেয়ে পুরুষরা বেশি বহির্গামী। ঠিক আছে, জনাব তারেক রহমান, একটু আসতে চাই, যে দেশে আসলে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সে দেশে আসলে কেন প্রতিনিয়ত আমাদের শুনতে হচ্ছে যে ধর্ষিতের ঘটনা হচ্ছে বা ধর্ষণের ঘটনা আমাদের কেন শুনতে হচ্ছে? জি, অনেক ধন্যবাদ।
ধর্ষণের ত্বরিত বিচার বা প্রকাশ্য বিচার যদি হতো, তাহলে বাংলাদেশের জামাতে ইসলাম নামে রাজনৈতিক দল থাকতো না, তাই না? ত্বরিত বিচার হলে সব একবারে ক্লিয়ার হয়ে যেত। ঠিক আছে, তো আসলে ত্বরিত বিচারের আপনার হলো মানুষের মনের তুষ্টি হয়, সন্তুষ্টি হয়। যদি সেই সন্তুষ্টিটাই যদি প্রয়োজন হয়, তাহলে ওই যে একজন হাফেজ যিনি ধর্ষক হিসেবে গ্রেপ্তার হলেন, পরবর্তীতে দেখা গেল তিনি ধর্ষণ করেননি, ওই মেয়ের ভাই ধর্ষণ করেছে, তাই না? তাহলে তো এখন তখন ফাঁসি হয়ে যেত। আর একটা বাবা তার মেয়েকে হত্যা করেছে, সৎ বাবা, কিন্তু দোষ দেওয়া হয়েছে কয়েকজনের উপরে, তাই না? ধর্ষণ, হত্যা, তাহলে সেই 5 জন মানুষের ফাঁসি হয়ে যেত, তাহলে পরে খুঁজে পাওয়া যেত না। সুতরাং আপনার হলো ন্যায় বিচার পাওয়া যেরকম জরুরি, তেমনি একজন নির্দোষ মানুষের উপর জুলুম হচ্ছে না এইটুকু স্পেস দেওয়া অনেক জরুরি। আমরা কেন তাহলে আমি যে কেন বলছি, আমরা আমি বলি, আমরা দেখি না যে অনেক ব্যক্তি আপনার হলো দোষী, কিন্তু তার হয়ে আরেকজন জেল খাটতেছে, এরকম আমরা দেখি না? তাহলে এই তার হয়ে যে জেল খাটতেছে, জেলে যে অন্য ব্যক্তি আছে, এইটা বের হয় কতদিন পরে, সময় লাগে। আবার আপনার হলো দেখা যাচ্ছে যে একটা মামলা জেনে গেছে সবাই যে অমুক অপরাধী, কিন্তু দেখা যাচ্ছে 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 1.5 বছর পরে গিয়ে ঘটনা ঘটাচ্ছে যে না, এর প্রেক্ষাপটে অন্য একটা চক্র ছিল, সেই চক্র কাজ করছে। এবং যারা ত্বরিত বিচারের উদাহরণ দিচ্ছে, মধ্যপ্রাচ্যে ত্বরিত বিচার হয়, তারা এটা জানে না। মধ্যপ্রাচ্যে একটা ধর্ষণের জন্য যে মৃত্যুদণ্ড দেওয়া হয়, 2 থেকে 3 বছর সময় নেওয়া হয় প্রত্যেকটি মামলার ক্ষেত্রে, 2 থেকে 3 বছর সময় নেওয়া হয়। এর আগে ফাঁসি দেওয়া হয় না, এর আগে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয় না, শিরচ্ছেদ করা হয় না। সুতরাং এগুলো না জেনে মানে হুজুকে বলে দিচ্ছে, তাদের তথ্যের ঘাটতি রয়েছে। ঠিক আছে, আমি একটু ওই আবার আগের জায়গায় একটু আমাকে আর কোনো প্রশ্ন আছে? না হলে আমি আমার একটা পয়েন্ট আছে, একটু ছোট করে শুনতে